গত বছর কত ছিল, গত নির্বাচনে কত টাকা ছড়াছড়ি হয়েছিল, এর আগের নির্বাচনে কত ছড়াছড়ি হয়েছিল, তার আগের নির্বাচনে কত ছড়াছড়ি হয়েছিল, সেগুলোর একটা কম্পারেটিভ স্ট্যাটিস্টিক দেন, দিয়ে বলেন এইবার আপনাদের কাছে কত টাকা হিসাবে আপনারা পেয়েছেন, আপনাদের সেই ক্যাশিয়ারটা কে। এই যে আপনারা সাংবাদিকরা জঘন্যভাবে মিথ্যাচার করেন, জঘন্যভাবে আপনার কথাবার্তা বলেন, আপনারা অসন্তুষ্ট হয়েছেন, আমরা জামাতে গিয়েছি বলে আজকে কথাগুলো আপনাকে বলতে পারছি আমি। এই জঘন্যতম সাংবাদিকতা করে কি হচ্ছে লাভ আপনাদের? ধান্দাবাজি করে কি লাভ হচ্ছে? আপনারা তো 2 পয়সা কামানোর জন্য তো সাংবাদিকতা করেন, পত্রিকা ছাপান, খবর বিক্রি করেন, সংবাদ বিক্রি করেন। এটা আপনাদের অপরাধ না? আপনার নিউজের থেকে ভিউজ বেশি দেন। আজকে দেখেন তো আমাদের মহসিন সাহেব কত সুন্দর প্রাঞ্জল ভাষায় উনি সম্ভাবনার কথাগুলো বলেছেন। উনি একটি তো দাবি করেন নাই যে ঘটনাটা ঘটেছে এটা ঘটবে। উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ হিসেবে বলেছেন যে এই বিষয়গুলো আমাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই, এই বিষয়গুলো ওনাদের কাছে ঠেকে নাই। আজকে কথা নাই বার্তা নাই, সারা বাংলাদেশে 300 আসনে নির্বাচন হচ্ছে, 4টি আসনের ব্যাপারে আপনারা অভিযোগ করেছেন, হুইচ ইজ লেস দেন even 2%। আমি ধরে নিলাম ঘটনাগুলো সত্য, তারপরে বলে দিচ্ছেন যে ভোটের মাঠে টাকার খেলা এবং রাজনীতিতে লুটপাটের মৎসব। আরে ভাই, রাজনীতিবিদরা লুটপাট করে বলে তো আপনাদের প্রথম আলোর মতো পত্রিকা, আপনাদের মতো টেলিভিশন, আমাদের এই ইন্টারনেট সার্ভিস গুলো বিদেশ থেকে কিনে নিয়ে আসতে হয় আপনাদেরকে রোজগার করার ব্যবস্থা করে দেওয়ার জন্য। একেবারে 30 সেকেন্ড আমি যে কারণে রাজনীতিতে লুটপাটের মৎসব বলছি এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিই। দেখেন, আওয়ামী লীগ বিশাল দুর্নীতি করেছে, ব্যাংক গুলাকে খালি করে দিয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, কিন্তু গত 17 মাসে আওয়ামী লীগের উপর যেটা গেছে এখন মনে হচ্ছে যে একটা সিম্পেথি, এবং ওই টাকা যে উদ্ধারের কোনো সম্ভাবনা নাই, এই সরকার এসে বলছিল সেগুলো উদ্ধার হবে, পরে শুনলাম যে এটা 2-4-5 বছরের সম্ভব না। আবার এই সরকারের সময় লুটপাটের অভিযোগ হচ্ছে, আজকেও একজন উপদেষ্টার নামে 11,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। আমার প্রসঙ্গটা রাখার উদ্দেশ্য হলো যে আমাদের দেশে খালি রাজনীতিবিদরা লুট করে নিয়ে যাবে আর এই একদল বলবে আমি এটা উদ্ধার করবো, আইসা পরে নিজেও লুটপাট করবে। এই হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি প্রসঙ্গটা রাখা। আপনি কিন্তু সেই উপদেষ্টার নামটা বলার মতো সাহস দেখান নাই। এটা তো রাজনীতিবিদ না, এই সরকার তো রাজনীতি সরকার নয়। এই সরকারের ব্যর্থতার দায় দায়িত্ব তো যারা নির্বাচিত হবেন তাদের না। আপনি তাদের সম্বন্ধে কেন বলছেন? নির্বাচনটাকে বুদ্ধি কেন আপনি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন? নির্বাচনটাকে টাকার খেলা বলে আপনি প্রশ্নবিদ্ধ কেন করছেন? কেন রাজনীতি লুটপাটের কথা বলছেন? লুটপাট তো করছে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা। তাদের নাম বলেন না কেন? উপদেষ্টার নাম বলেন না কেন? এখানে তো কোনো রাজনৈতিক দলের কোনো লোক নাই, বিএনপিরও নাই, জামাতেরও নাই, কোনো রাজনৈতিক দলের লোক নাই। এই সরকার তো রাজনৈতিক সরকার নয়। এই সরকার লুটপাট করছে, তাদের বিরুদ্ধে বলেন, তা বলবেন না। আপনি আগামী দিনে নির্বাচন হওয়ার পরে কি হবে তাদের বিরুদ্ধে আপনি একটা কদর্য দৃষ্টি দিচ্ছেন। আমরা সেটাকে আপত্তি জানাচ্ছি, সেটাকেই বলছি আপনার মেলাফাইডি কাজগুলো করতেছেন। সেই জন্য আপনার কাছে আমি প্রতিবাদ করার সাহস পাচ্ছি। যেহেতু আপনি আমার সমালোচনা করতে পারেন, আপনারা সমালোচনা করতে পারেন, আমি কি করলাম না করলাম দুঃখ পেতে পারেন, আমিও তো আপনাদের ব্যাপারে কথা বলতে পারি। আজকে দেখেন একটা সুন্দর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে, আপনারা সবসময় বলে আসছেন নির্বাচন হবে না হবে না হবে না হবে না। আজ থেকে 1 বছর আগে থেকে বলে আসতেছি বাংলাদেশে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচন যদি না হয় দেশটি একটি অনিশ্চয়তার দিকে যাবে। আল্লাহর অশেষ কৃপায়, অশেষ রহমতে আগামীকালকে এটা দেশে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনটা আপনাদের চোখে, বাঁকা চোখে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, আপনাদের দৃষ্টি যত খারাপই হোক, যত কদর্যই হোক, এদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। তার আলামত দেখেছেন, ট্রাকে বাসে কিভাবে মানুষ মিছিল করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বড় বড় শহর থেকে গ্রামে ছুটে যাচ্ছে। এই ছবি কি আপনি কোনোদিন দেখেছেন? অতীতে কোনো দেখেছেন? আজকে আপনি নির্বাচন টাকার খেলার কথা বলছেন। আপনি আমাদেরকে পরিসংখ্যান দিয়ে বলতে পারতেন যে এত কোটি টাকার খেলা এবার হচ্ছে, গত বছর হচ্ছে এত % বেশি, তাহলেই বুঝতাম এটা সুষ্ঠু সাংবাদিকতা আপনারা করছেন, সুষ্ঠু তথ্য প্রদান করছেন। আপনারা বলছেন রাজনীতি লুটপাটের মৎসব। আপনি এই সরকার লুটপাট করেছে, ডক্টর ইউনূস সাহেব লুটপাট করেছে, ডক্টর ইউনূস সাহেব তার কোম্পানির ডিউটি ট্যাক্স মাফ করেছে। আপনাদের এই সংবাদপত্রে কোন সংবাদপত্রে তার প্রতিবাদ করেছেন? কোন এডিটোরিয়াল তো দূরের কথা, সাব এডিটোরিয়াল লিখেছেন?
আজকে আপনি মেইন লাইনের যারা কোনো সংবাদপত্রে এই ব্যাপারে আলোচনা করেছেন, তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। আমি তো মহসিন ভাইকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তিনি বলেছেন উনি কার সরকার, উনি নামটা কাটলেন ক্যাবিনেট লিস্ট থেকে, জেলা ওয়াকারুজ্জামানের কথায় যদি দেশটা চালাইতেন, জেলা ওয়াকারুজ্জামানের তো নিয়ন্ত্রণ করেছিল। 5ই আগস্টের যে অবস্থা বাংলাদেশে হয়েছিল, তখন তো ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ছিলেন না। আসিফ নজরুল তো পাইলটের চেয়ারে ছিলেন না। এখানে ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান তার নিষ্ঠা, তার দূরদর্শিতা এবং সেনাবাহিনীর একতা ঐক্য মেনটেন করে উনি রাষ্ট্রটাকে বিপদ থেকে রক্ষা করেছেন। তিনি পরিশ্রম করে একটা মন্ত্রী পরিষদের তালিকা তৈরি করে দিয়েছিলেন। ডক্টর ইউনূস সাহেব সেই তালিকাটা গ্রহণ করেন নাই। না গ্রহণ করে যেই তালিকা ভুক্ত উনি তৈরি করলেন, এই যে আমার মহসিন ভাই যে কথা বলেছেন, নাম কেটে দিলেন, আপনি কেটে দিয়ে যে লোকগুলো অপমান করলেন, ইনসাল্ট করলেন, তার জায়গায় যে নতুন লোকগুলো নিলেন, তাদের পারফরমেন্স কি, তারা কি করেছে? বসির জঘন্যতম অপরাধ করেছে, একটা মন্ত্রী হইয়া সে বিমানের চেয়ারম্যান হয়েছে, এই জন্য তার শাস্তি হবে না, বিচার হবে না মনে করেন? সে একটা মন্ত্রীর অবস্থানকে কিভাবে সে ডাউনগ্রেড করেছে মহসিন ভাই বলতে পারবেন। একজন চেয়ারম্যান, ইভেন সেক্রেটারি নিচে, চেয়ারম্যান অফ এনি ইনস্টিটিউশন অফ এনি, বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক হোক, প্রতিষ্ঠান হোক, বিমান হোক, ইভেন বিডা হোক, এনবিআর হোক, তারা সব সচিবের নিচে। আর সান অফ এ বিচ সে নিজে চেয়ারম্যান হয়েছে উপদেষ্টা হওয়া সত্ত্বেও। আই এম সরি টু সে, এই এসওবি কে সে কেন করেছে? আমি এই জায়গাটাতে আক্তার ভাই, আমি ওভারঅল আসবো আপনার কাছে। আমি মহসিন রশিদের কাছে জানতে চাই যে এই যে সরকারের, বিশেষ করে আক্তার ভাই আমাকে বলেছে, আমি একটু শেষ করতে, আমাকে কনক্লুড করতে বক্তব্যটা এই জায়গায় পরে এসে, এখন এই লুটেরাদের শাস্তি চলে গেছে, এদের শাস্তির ব্যবস্থা করতে হবে, এদেরকে আওতায় আনতে, মামলা আনতে হবে। বসির এই পর্যন্ত কত ব্যবসা করেছে, এগুলো আওতায় আনতে হবে। বসির সম্বন্ধে আমাদের বিচার করতে হবে, তাদের দেখতে হবে। এবং সে কি করে সে মন্ত্রী হয়ে বাংলাদেশ ব্যাংকে সে ওই বাংলাদেশ বিমানের চেয়ারম্যান হলো, কোন এখতিয়ার বলে, কোন আইন বলে, কোন বিধি বলে, এগুলো তো পরিষ্কার করতে হবে, ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার করতে হবে। কাজে আজকে নির্বাচনের কথা বলছো, নির্বাচনে কোনো ভোটের টাকা খেলা হচ্ছে না। নির্বাচনে কত লেজিটিমেট খরচ আছে, প্রচুর খরচ করতে হয়, প্রচারণায় কোটি কোটি টাকা খরচ করতে হয়। 300 আসরে প্রচার করার জন্য কোটি কোটি টাকা প্রচার করতে হয়। মানুষ এটা অ্যালাউড বাই ভোটার অ্যালাউড করা হচ্ছে, সেই টাকাগুলা করা হচ্ছে। হয়তো গরিবের কাছে, তোমার আমার মতো গরিবের কাছে এগুলো অনেক টাকা মনে হতে পারে, কিন্তু একটা নির্বাচনের জন্য এই টাকাগুলো পর্যাপ্ত নয়। এখানে মাঠে কোনো টাকার খেলা নয়। একটা নির্বাচন অফিস ভাড়া করতে হয়, গাড়ি চালাইতে হয়, পোস্টার করতে হয়, লিফলেট করতে হয়, জনগণের কাছে প্রচারণা চালাইতে হয়। নির্বাচনের দিন প্রচুর খরচ হয়, সেখানে সারা দিন 24 ঘন্টা ডিউটি করার জন্য এই আমাদের কি বলে ভোট কেন্দ্রে লোক লাগে, তার উপরে সরকারে কত কোটি টাকা খরচ করে দেখেন, 70,000 কোটি টাকা সরকার খরচ করছে, তার আনসার, বিডিপি, পুলিশ, বডি ক্যামেরা, এই ক্যামেরা, সেই ক্যামেরা। সেই তুলনায় যেমন পোলিং অফিসার দিতে হয়, আমাকে কিন্তু পোলিং এজেন্ট দিতে হয়, সেখানে তো বিশাল খরচ হবে। সেই খরচগুলো আপনার চোখে অবৈধ মনে হচ্ছে কেন? আপনি যখন পত্রিকার নামে দোকানে দোকানে গিয়ে অ্যাডভার্টাইজ নিয়ে আসেন মানুষের কাছ থেকে, জোর করে অ্যাডভার্টাইজ নিয়ে আসেন, তখন সংবাদ পত্রিকার কাছে অবৈধ মনে হয় না? যখন যখন প্রথম আলো বা বড় বড় পত্রিকা, বড় বড় টেলিভিশন যখন বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন দিতে বাধ্য করা হয়, তখন আপনাদের কাছে এগুলো করাপশন মনে হয় না? আপনাদের সাংবাদিকতারা জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন এবং কেন্দ্রীয় পর্যায়ে বলেন, সারাটা দিন বিকাল পর্যন্ত খবরের নামে দোকান ঘরে ঘরে ঘুরে বেড়ান টাকা কালেকশন করার জন্য, অ্যাডভার্টাইজ নিয়ে আসার জন্য, তারপরে খবর তৈরি করেন। তো এগুলা কি আপনাদের কাছে দুর্নীতি মনে হয় না? ও, এগুলা প্রচার করার জায়গা নাই, এগুলা আমরা আপনারা প্রচার করতে দেন না, তাই আপনারা দোয়া তুলসী পাতা। আপনারা এই যে অ্যাডভার্টাইজ গুলা নেন এবং কি ধরনের বিশ্রী অ্যাডভার্টাইজ টেলিভিশন গুলোতে আপনি প্রচার করেন, দেখছেন আপনি তাকিয়ে? কি কত হীনমানের অ্যাডভার্টাইজ আপনারা টেলিভিশনে দেন। শিক্ষক দিয়ে আপনি নাচান, একটা শিক্ষক ক্লাসের ছেলে মেয়েদের নিয়ে নাচতেছে, এটা আপনি দেখেন। একটা ছেলেকে দিয়ে ভুল অঙ্ক করান,
সে অঙ্কটা দিয়া টিচারকে দিয়া ফুল বানান ছাত্রদের সামনে। এই নৈতিকতা আপনাদের কাছে গিয়েছে। তা আজকে আপনারা সাংবাদিকরা যা খুশি তা লিখে ফেলেন, যা খুশি তা বলে ফেলেন, যা খুশি নিয়ে আলোচনা শুরু করে দেন। আপনাদের সোর্স অফ ইনকাম তো এটাই। জি আবার নিউজকে বিকৃত করে প্রচার করার জন্য। আমি আপনাকে বলছি না, আমি সরি আমি আপনাকে বলছি না, বুঝতে পারছি। আপনার রাজনীতিবিদদের বলছেন, আমি তাই সাংবাদিকদের বিরুদ্ধে বলছি। সাংবাদিকরা দুই দিয়ে কাটে, ধান্দাবাজ সারাদিন ঘুরে বেড়ায়, তারা খবর বিক্রি করে খায়, এরা কথায় কথা রাজনীতি দোষারোপ করে। আর সেকেন্ড টাইম পরে আসবো, কিন্তু যেহেতু তুমি রাজনীতি লুটপাটে মচ্ছ বলছো, রাজনীতি লুটপাট হয় না। রাজনীতিবিদদের কাছে তোমরা সবাই গিয়ে বসে থাকো, সাংবাদিকরা গিয়ে বসে থাকো, ব্যবসায়ীরা বসে থাকে। এই দেশে উন্নয়নের জন্য, কাজ করার জন্য রাজনীতি কাজ করতে হয়, ভাগ্য পরিবর্তন করতে হয়। আজকে 50 বছরের রাজনীতিবিদদের পরিশ্রমের ফসল আজকের এই বাংলাদেশ। এই বাংলাদেশ এই জায়গায় নিয়ে আসছে, এটা রাজনীতিবিদরা নিয়ে আসছে। আগামীতে ইনশাল্লাহ এই রাজনীতিবিদরা যেই দলে জয়লাভ করুক না কেন, মহসিন ভাই সুন্দর কথা বলেছেন, যেই দলে জয়লাভ করুক না কেন, তারা যেন রাষ্ট্রটাকে সুন্দর সুষ্ঠু জায়গায় নিয়ে যেতে হয়। আমাদের নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা এক শ্রেণীর সাংবাদিকরা প্রচার করে বেড়াচ্ছেন দেশে নির্বাচন হবে না, হতে দিবেন না, হওয়ার সুযোগ নাই। রাত পলে নির্বাচন হবে, ইনশাল্লাহ নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে। ফলাফল তোকে বলে একটা পরে প্রকাশ হবে, সেটা বড় কথা নয়। ফলাফলে তসুপ না হলো, প্রশাসনের ঘাড়ে এমন শক্তি নাই। এবার যদি প্রশাসনের কোন লোক নির্বাচনে ফলাফল নিয়ে হাঙ্গি পাঙ্গি করতে চায়, তাহলে 5 আগস্টের জুলাই বিপ্লবের সৈনিকেরা কাউকে ছেড়ে দিবে না। আমরা কিন্তু 5 আগস্ট পুলিশের জীবন রক্ষা করতে হয়েছে, ডিসিএসপিদের জীবন রক্ষা করতে হয়েছে, থানা বাঁচাতে হয়েছে। যদি এইবার নির্বাচনে ফলাফল নিয়ে কেউ কোনো প্রকার গাপলামি করার চেষ্টা করে, তাদের ব্যবস্থা নেওয়া হবে। জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা অফিসারকে ছাড় দেওয়া হবে না, হবে না যদি কেউ নির্বাচন নিয়ে, ফলাফল নিয়ে এতটুকু হেরিফেরি করে। নির্বাচন হবে, যেহেতু প্রক্রিয়াটা করেছে হ্যাঁ বা না ভোটের, হ্যাঁ ভোট জয়লাভ করলে, এবং নির্বাচনের ফলাফল হওয়ার পর 18 তারিখতে বলছে, 18 তারিখের পরে 1 ঘন্টা দেরি হবে না, সরকার পরিবর্তন হবে। তাই আচ্ছা, আমি ভাইকে বলতে চাচ্ছি যে অল মানে পার্লামেন্ট ইজ এ বেসিক পার্ট অফ লেজিসলেচার। সংবিধান রচনা করা, সংশোধন করা, সংবিধান পরিবর্তন করা তার দায়িত্ব, বাজেট তৈরি করা তার দায়িত্ব, সরকার ফর্ম করা তার দায়িত্ব। এগুলো সাইমালটেনিয়াসলি চলে। কে বলছে 180 দিনের মধ্যে করতে হবে, সেটা তার অপশন। ইট ডাজন্ট মিন গভর্নমেন্ট 180 দিন পরে হবে। গভর্নমেন্ট হইতে হবে 1 সপ্তাহের মধ্যে। তারপরেও সরকার গ্যারান্টি দিয়েছে 18 তারিখের মধ্যে করবে। তার মানে 12 এবং 18 মোটামুটি 6 দিন বা 7 দিন হচ্ছে। 18 তারিখের পরে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারবেন না। ডক্টর থাকতে পারবে না। যে রাজনৈতিক দল জয়লাভ করো তারা ক্ষমতা গ্রহণ করবে, তাদের ক্ষমতা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। 3-4 মাস আগে আমাদের শোতে বলেছিলেন যে যদি বিএনপি জিতে এবং না জিতে যায়, হ্যাঁ হেরে যায়, তাহলে বিএনপির জন্য সো টাফ হয়ে যাবে। এখন 3-4 মাস পরে এসে আক্তার ভাই কি মনে হচ্ছে সিচুয়েশন? বিএনপি জিতলো, তারপর না জিতে গেল, অথবা জামাত জিতলো, না জিতে গেল, তখন পরিস্থিতিটা কি হবে? কারণ একটা অংশ তো তারা বলছে যে জুলাই সনদ ছাড়া এবং এই সংস্কার ছাড়া দেশে আর কোনো কিছু আগাতে পারে না। আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই, মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ। এখন না জিতার কোনো সম্ভাবনা নাই, কারণ জামাত এবং বিএনপি উভয়ই বলেছে হ্যাঁ। উভয়ই যখন হ্যাঁ ভোট দিতে বলেছে, না ভোট জিতার ন্যূনতম সম্ভাবনা নাই। অর্থাৎ পাগলই শুধু চিন্তা করতে পারে না ভোট জিতবে। আল্লাহ মাফ করুক, আমি সেই পাগল না হই। ওইটা বাদ দেন, হ্যাঁ ভোট হবে। এবং রশিদ ভাই অত্যন্ত স্পষ্ট বলেছেন, পার্লামেন্ট উইল ডিসাইড এই হ্যাঁ ভোটের ইফেক্ট কি হবে, সেটা যে কি করবে, পার্লামেন্ট কিভাবে চলবে, এবং সে কোন কাজটা করবে কোন কাজটা করবে না, সেটা পার্লামেন্ট ডিসাইড করবে। ক্ষমতা জনগণ যখন দিবে তখন এটার মধ্যে চলে আসবে।
এবং হ্যাঁ এবং না ভোটটা কোনো কনফিউশন ক্রিয়েট করবে না আগামীতে, যেহেতু এখন না ভোটে জয়লাভের কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, জয়লাভ করে ফেলতে পারলে একটা সমস্যা আসতে পারতো, সাইকোলজিক্যাল ব্যারিয়ার তৈরি হতে পারতো যে এই কাজগুলো তো করার কথা না। কাজে আমি বলছি আগামীকালকে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে, খুবই ভালো নির্বাচন হবে, খুবই সুন্দর নির্বাচন হবে আমি আশা করি, আমি ইতিবাচক ভাবে দেখি। আর ক্ষমতা হস্তান্তর হইলে পরে এই সরকার সম্বন্ধে রশিদ ভাই যে কথা বলেছেন তারপরে তো লজ্জা লাগে এই সরকার সম্বন্ধে বলতে। এই সাথে বিপ্লবের সরকার, এই সরকার জুলাই বিপ্লবের সরকার, এই সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো আসবে, এর চেয়ে লজ্জাস্কর কিছু হতে পারে না। আমি তো মনে করি সকল উপদেষ্টাদেরকে আত্মহত্যা করা উচিত। কারণ বিচার কতজনে করব আমরা, আর কত লোকের বিচার করব? বিচার করতে করতে তো বিচারকরাই এখন অপরাধী হয়ে যাচ্ছে, ভুল পথে চলে যাচ্ছে। কারণ অনেক বড় বড় জায়গান্তিক লোকজন সামনে এসে দাঁড়ায়, তাদেরকে তো বিচার করতেও তার মধ্যে একটা বিব্রত বোধ করেন। কাজেই আমি মনে করি এই সমস্ত অভিযোগ যাদের বিরুদ্ধে আসছে তারা স্বইচ্ছায় পদত্যাগ করে চলে যাক, জাতির কাছে ক্ষমা চাক, আত্মহত্যা না করুক, তো বলুক যে আমি আর কোনো পাবলিক ফাংশনে আসবো না, কোনো জনগণের কাজে আমরা আসবো না। আর পরিশেষে বলতে চাই, যে যত কথা বলুক, নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন হবে, যেই দলই ক্ষমতায় আসুক আগামীতে সেই দল সুস্থভাবে দেশ শাসন করবে। আমি বলতে পারি জামাত ইসলাম যদি আল্লাহর মধ্যে ক্ষমতায় আসে, তাহলে জিরো টলারেন্স যেটা বললেন না করাপশনের, জামাত বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিবে, দেখাই দিতে পারবে, ইনশাল্লাহ দেখিয়ে দিবে যে জিরো টলারেন্স দুর্নীতিতে করা সম্ভব। এবং ইনশাল্লাহ জামাতের কোনো মন্ত্রী বলেন, কোনো সংসদ সদস্য বলেন, তারা অপরাধের সঙ্গে জড়িত হবে না। তারা তারা কিরা কাটে, আল্লাহকে শপথ করে তারা কবিরা গুনাহ করবে না। আজ আমরা আগামী 5 বছর বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত সরকার দেখতে পাবো ইনশাল্লাহ, যদি জনগণ জামাত ইসলামকে ভোট দিয়ে জয়ী করে। আমরা সে অপেক্ষায় আছি। মহসিন রশিদ ভাইয়ের স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে চাই। উনি এই করাপশনের বিরুদ্ধে একটি বলিষ্ঠ কণ্ঠ বাংলাদেশে, উনি বহুদিন ধরে এই করাপশনের বিরুদ্ধে কথা বলে আসতেছেন। আমরা ওনার সে আশা প্রতিফলন করতে চাই, আশা পূর্ণ করতে চাই। আমরা একটা করাপ্ট ফ্রি সোসাইটি তৈরি করতে চাই, একটা করাপ্ট ফ্রি রাষ্ট্র তৈরি করতে চাই। ইনশাল্লাহ জামাত ইসলাম যদি সে সুযোগ পায়, আগামীকালকে যদি সে সুযোগ জনগণ দেয়, অবশ্যই ডক্টর আমাদের শফিকুর রহমানের নেতৃত্বে যে সরকার যদি গঠিত হতে পারে, অবশ্যই সেই সরকার জিরো টলারেন্সে দুর্নীতি দেখাবে। এটি আমাদের প্রত্যাশা। এই কথা বলে আমি আজকে আপনার কাছে বিদায় নিচ্ছি।